সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, প্রায় প্রতিদিন আমরা ঠিক এই সময়ে হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্টে। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করি। সে বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হন একজন অতিথি। ঠিক আজকেও আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। দর্শক, যেটা বলছিলাম, প্রায় প্রতিদিন আমরা হাজির হয়ে যাই একটি নতুন বিষয় নিয়ে এবং আলোচনা করি আমাদের আগত অতিথির সাথে। আমাদের আজকের বিষয়টি সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট। দর্শক, উন্নয়নশীল দেশে উন্নয়নের দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে প্রযুক্তিগত উন্নয়ন, কর্মদক্ষতা এবং মানুষের বেতন ভাতা বৃদ্ধির ব্যাপারে ফোকাস করা হয়। এবং আমাদের যদি আমরা পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, সেইখানে আমরা উন্নয়ন বলতে সামগ্রিক অনেকগুলো বিষয়ের কথা চিন্তা করা হয় যা কিনা মানুষের উন্নয়নে কাজ করে থাকে। সমাজের দর্পণ সাংবাদিকদের উন্নয়নে সবসময় বিশেষ গোষ্ঠী বা যারা নীতি নির্ধারক থাকে তারা হয়তোবা পিছিয়ে থাকে, কিন্তু সাংবাদিক তারা জাতির দর্পণ এবং যারা মানুষের কথা বলে তাদের উন্নয়নে কাজ করে যেতেই হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের আজকে আগত অতিথির সাথে। জনাব এম আব্দুল্লাহ, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। সাংবাদিক কারা এবং কারা এই কল্যাণ ট্রাস্টের আওতাভুক্ত? ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন পরবর্তীতে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক সমাজের পক্ষ থেকে, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নির্ধারণ করেছেন, এটা যেহেতু কল্যাণ ট্রাস্টের আমি একটা দায়িত্বে আছি, এই বিষয়টি নির্ধারণ করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, এটিএন নিউজকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দুটো বিষয় বলেছেন, একটা হচ্ছে সাংবাদিক কারা আর ট্রাস্টের কাজ কি সাংবাদিকদের সাথে। আমি একটি কথা প্রথমেই বলে নিতে চাই, সেটা হচ্ছে যে সাংবাদিকরা প্রথমেই এলো সাংবাদিকতার জায়গা থেকে। সাংবাদিকরা হবে, একটা কথা আছে যে সাংবাদিকের কোনো বন্ধু নাই, এটা একটা খুব প্রচলিত একটা জায়গা। আর পেশাদার সাংবাদিকতার যে জায়গাটি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের নির্মোহ একটা জায়গায় থাকতে হবে, কারো প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না, অনুরাগ থাকবে না, বিরাগ থাকবে না, পেশাদারিত্বের জায়গা থেকে। এটা হচ্ছে মোদ্দা কথা সাংবাদিকতার যে প্রথম যে লেসনটি দেওয়া হয়, সেখানে বলা হয় কোনটি সংবাদ। এই সংবাদের ডেফিনেশন দিতে গিয়ে বলা হয়েছে একটি কুকুর যদি মানুষকে কামড়ায় সেটা কোনো সংবাদ নয়, কোনো মানুষ যদি কুকুরকে কামড় দেয় সেটাই সংবাদ। এর অর্থটা বোঝানো হয় এটা যে স্বাভাবিক গতানুগতিকভাবে যেসব ঘটনা সমাজে ঘটে, এটা কিন্তু সংবাদ মূল্য সেভাবে কিন্তু নেই। যেটা ব্যতিক্রম, যেখানেই ব্যতিক্রম, যেখানে অনিয়ম, যেখানে দুর্নীতি, যেখানে স্বাভাবিকের সেই জায়গায় অস্বাভাবিক অবস্থা, সেটাই কিন্তু মূলত সংবাদ হয়। কিন্তু আমরা যদি সাম্প্রতিক অতীতের বাংলাদেশকে দেখি, তাহলে এখানে কিন্তু এই সাংবাদিকতার মূল ডেফিনেশনের কাছ থেকে আমরা কিন্তু অনেক সরে গেছি। আমরা কিভাবে উন্নয়ন সাংবাদিকতার নতুন এক স্লোগান আমাদের সামনে এসছে যে উন্নয়ন সাংবাদিকতা করতে হবে, নিয়ম করে রুটিন করে প্রত্যেক সপ্তাহে পদ্মা সেতু নিয়ে কিভাবে পদ্মা সেতুর পিলার কবে খাড়া হচ্ছে, কবে সেটা পাইলিং হচ্ছে, এগুলা নিয়ে, হ্যাঁ, স্পেন কয়টা বসলো, এগুলা নিয়ে আমরা সাংবাদিকতা করতে দেখেছি এবং দিনের পর দিন এগুলা নিয়ে আমরা লিড নিউজ দেখেছি। এই হলো নতুন সাংবাদিকতার জায়গা, হলো উন্নয়ন সাংবাদিকতা। এই উন্নয়ন সাংবাদিকতার নামে মূলত একটা গদির প্রতি যে একটা আমাদের আনুগত্যের জায়গা, আমাদের দাসত্বের জায়গা, গদির প্রতি যে আমাদের একটা দায়বদ্ধতার জায়গা, এইটাই কিন্তু আমরা প্রচার। আপনি ইন্ডিয়াতে জানেন গদি মিডিয়ার কথা আমরা শুনেছি, বাংলাদেশে ওইভাবে ওই শব্দটা বাংলাদেশের ক্ষেত্রে মোদির গদি মিডিয়া নিয়ে যতটা আলোচিত হয়েছে, বাংলাদেশেও যে একটা গদি মিডিয়া হয়ে উঠেছিল এটা নিয়ে সেভাবে হয়তো এরকম আলোচনায় আসেনি। এখন আসি যে আমরা সাংবাদিক কারা। এই আমরা একটা সময় আমাদের সাংবাদিকতার ঐতিহ্য বাংলাদেশে কিন্তু সেই আব্দুল সালাম সাহেবের মতো, জহুর হোসেন চৌধুরীদের মতো যারা এই দেশের সাংবাদিকতা, মানিক মিয়ার মতো যারা সাংবাদিকতা করে গেছেন, হ্যাঁ, সেই সাংবাদিকরা যে সাংবাদিকতা আমাদেরকে শিখিয়ে গেছেন, সেটা থেকে কিন্তু আমরা দিনে দিনে অনেক দূর সরে গেছি। আমাদের সাংবাদিকদের অধপতন মূলত 90-এর দশক থেকে বলা যায় যে এটা সূত্রপাত হয়েছে এবং দিনে দিনে সেটা আমরা স্বৈরাচারী আমলে এক ধরনের কাণ্ডকীর্তন হয়েছে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে, মিডিয়ার।
জায়গা থেকে। আবার পরবর্তীতে গত 15 বছরে সাংবাদিকতার একেবারে শেষ অবশিষ্টটুকু বলা যায় যে একদম নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। খুব গুটিকতক মিডিয়া, হাতে গোনা, তারা চেষ্টা করেছে চোখ রাঙ্গানি রক্তচক্ষু উপেক্ষা করে মাঝে মধ্যে সাংবাদিকতার করার চেষ্টা করছে। এই ব্যতিক্রম ছাড়া মোটা দাগে সমস্ত মিডিয়াই একটা রাষ্ট্রযন্ত্রের প্রচার পত্র হিসেবে হয়ে উঠছিল। আর যদি আপনাদের টেলিভিশনের কথা বলি তাহলে প্রচার বাক্স হয়ে উঠেছিল, কিছু প্রচারপত্র, কিছু প্রচার বাক্স। এটা নিয়ে বিতর্কের একসময় বিতর্ক অনেকে করতেন, কেউ কেউ আত্মপক্ষ সমর্থন করে বলার চেষ্টা করতেন, না আমরা তো এটা করছি ওটা করছি, কিন্তু একটা পর্যায়ে বিতর্কের জায়গাও কিন্তু শেষ হয়ে যায়। সবাই মেনে নেন যে আমরা পারছি না, এই জন্য এভাবে চলছে, এই জায়গাটাতে চলে গেছে। তো সেই জায়গায় যখন চলে যায় তখন সাংবাদিকতার জায়গাটা সংজ্ঞায়িত করতে গেলে আমাদেরকে নতুনভাবে সেই সংজ্ঞায়িত করতে হয়েছে একটা পর্যায়ে। আপনি কিভাবে আসলে সংজ্ঞায়িত করবেন? এখন আমরা যেটা দেখছি এই সাম্প্রতিক অতীতে সাংবাদিকতার নামে যা হয়েছে, পেশাদার সাংবাদিকের সংখ্যা খুবই নগণ্য, এবং একজন পেশাদার সংবাদকর্মী চাইলেই একটি অনুসন্ধানী রিপোর্ট এনে দিয়ে সেটার যে প্রচার হবে এবং সেটা যে পত্রিকাতে প্রকাশ হবে এই গ্যারান্টি ছিল না। আমি আমার বন্ধুবান্ধবের মধ্যে অনেকে জানি তারা অত্যন্ত মেধাবী এবং তারা অনেক চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু তুলে এনেছিলেন, কিন্তু সেই রিপোর্টগুলো কিল হয়ে গেছে রিপোর্টিংয়ের টেবিলে বা গেট কিপারের জায়গায় গিয়ে সেই রিপোর্টগুলো আটকে গেছে। বহু রিপোর্টের কথা আমরা বাইরে থেকে জানি যে টেলিভিশনে রিপোর্ট জমা দিয়েছে, সম্প্রচার হয় নাই, পত্রিকাতে রিপোর্ট জমা দিয়েছে, সেগুলো প্রচার হয় নাই। আমরা কিন্তু এই যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, এখন তো মিডিয়া স্বাধীন, এখন আর গায়েবী জায়গা থেকে ফোন আসে না। তখন কিন্তু আমরা অনেক নিউজ কিন্তু আমরা এখন দেখছি অনুসন্ধানে। এই নিউজগুলো কিন্তু আমরা 5ই আগস্টের পরে কি দেখেছেন কোথাও? এখন আপনি দেখবেন যে এক এক করে সেই গডফাদার, আওয়ামী লীগের গডফাদাররা শীর্ষস্থানীয় পত্রিকায় সিরিজ করে চলেছে। অলরেডি মনে হয় 25-26 জন গডফাদারকে নিয়ে রিপোর্ট করেছে। এই রিপোর্ট কি 5ই আগস্টের আগে করতে পেরেছি? তার মানে 5 আগস্টের আগে সাংবাদিকতা বলতে কোনো কিছু আর অবশিষ্ট ছিল না। সেটা ভীতির কারণে হোক, আরও আমাদের নানান ধরনের এখানে যে কর্পোরেট সমাজে যে নানা অসম ব্যাপার ছিল সেই বিষয়গুলো হয়তো বা উঠে আসে। হ্যাঁ, উঠে আনা যায়নি। উঠে আনলে কি হতো, আপনি সাগর রুনি হতে পারতেন। আপনি যে তুলে আনার চেষ্টা করেছে সাগর রুনির মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত সেই রহস্যাবৃত রয়ে গেছে। এখানে অনেক কথা আমরা শুনি, সেটা এখন নতুন করে তদন্ত শুরু হয়েছে, আমরা জানবো। এই 15 বছরে কিন্তু টোটাল 59 জন হিসেবে গোনা 59 জন সাংবাদিক খুন হয়েছে এই 15 বছরে। এই 59 জন সাংবাদিকের, আমি যখন বিএফইউজের প্রেসিডেন্ট ছিলাম আমি তখন সেখানে এগুলাকে ধারাবাহিকভাবে এগুলো আমাদের প্রকাশনাতে আমরা দিয়েছি, কে কোথায় কখন খুন হয়েছে, কিভাবে খুন হয়েছে। এগুলা কিন্তু অনেকের কাছে শুনতে এটা অবাক লাগে, 59 জন সাংবাদিক খুন হয়েছে, কিন্তু এটা হলো একদম তথ্য এবং বাস্তবতা। সেই তালিকাটা আমাদের স্মরণিকাগুলোতে, আমাদের প্রকাশনাগুলোতে, বিএফইউজের প্রকাশনাগুলোতে আছে। ওয়েবসাইটে ঘাটলে, এখনই বিএফইউজের ওয়েবসাইটে ঢুকলে আপনি সেখানে তালিকা পাবেন যে কারা কখন কবে কোথায় খুন হয়েছে। তো এই যে এরকম, এবং প্রত্যেক মাসে কিন্তু 25 থেকে 30 জন করে সাংবাদিক আক্রান্ত হতো, এবং তাদের কাছে সত্য প্রকাশ করতে গিয়ে কেউ আক্রান্ত হয়েছে। আবার অপসাংবাদিকতা করতে যদি আসবো, কিন্তু আমি যে বিষয়টি একদম স্পেসিফিক জানতে চাচ্ছিলাম আসলে সাংবাদিক কারা এবং এই কল্যাণ ট্রাস্টের যদি সুবিধাভোগী হতে হয়। হ্যাঁ, এই কল্যাণ ট্রাস্টের প্রসঙ্গে আমি আসছি। আপনার যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে আমি ওইদিকে আর বিস্তারিত যাচ্ছি না। এখন এই কল্যাণ ট্রাস্টের জায়গা থেকে আমি নীতিগত আমার একটা জায়গা হচ্ছে, যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমি বলবো কোন সাংবাদিক সরকারের এই ধরনের আনুকূল্য নিক, অনুদান নিক, এটা আমি ব্যক্তিগতভাবে নীতিগতভাবে এটার ঘোরতর বিরোধী। একজন সাংবাদিক কেন সরকারের এই আনুকূল্য, সরকারের এই অনুদান নেবে, এই নিয়ে আমার ব্যক্তিগতভাবে আমার কিন্তু অনেক বড় প্রশ্ন আছে। এটা নেওয়া উচিত না, আমি যদি পার্সোনালি বলি। কিন্তু বাস্তবতা হচ্ছে গত 15 বছর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে, সাংবাদিকতাকে, সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানকে এমন জায়গায় নিয়ে গেছে, আজকে যদি আমরা দেখি যে দেশের 95% কি 98% গণমাধ্যম প্রতিষ্ঠানে কোনো বেতন হয় না নিয়মিত, এবং এদেরকে পুরা সাংবাদিক সমাজকে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে বেতন কাঠামো বলতে কিছু নাই। একটা সময় সংবাদপত্রে ওয়েস্ট বোর্ড ছিল, সেই ওয়েস্ট বোর্ডের কোনো বালাই নাই। এখন থোক
ডেকে এনে বলছে 10,000 টাকা দেবো, 15,000 টাকা দেবো, কাজ করলে করো, না হলে হাঁটো। এবং এরকম যখন অবস্থা হয়েছে, আবার এই টাকাটাও, এই 10-15,000 টাকাটাও নিয়মিত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। কোথাও কোথাও 15 মাস, 10 মাস, 12 মাস, 18 মাস পর্যন্ত আমার জানা মতো প্রথম সারির পত্রিকায়ও 18 মাস পর্যন্ত বকে আছে, আমি জানি। তো সেই জায়গাটাতে তাদের ফ্যামিলি কিভাবে চলবে? সব সাংবাদিক তো আর চাঁদাবাজি, ধান্দাবাজি, যেভাবে এক একজন শত কোটি টাকার মালিক হয়েছেন অনেকে, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে গিয়ে সেখানে তেলের ড্রাম নিয়ে যান, আর বাইরে এসে একটা ডিল করলে, একটা কোনো জায়গায় একটা তদবির করলে 50 কোটি, 100 কোটি, 10 কোটি, 20 কোটি এভাবে করে দান নিয়েছেন, এবং তাদের সম্পত্তির হিসাব খুঁজলে সেটা দেখা যাবে। কিন্তু সাধারণ যারা পেশাদার সাংবাদিক, তাদের তো আর সেই অবস্থাটা, তাদের সে অ্যাক্সেসও ছিল না, সেই সুযোগও ছিল না, অনেকের সুযোগ থাকলেও সেটি নেননি। প্রকৃতপক্ষে যারা সাংবাদিকতা করতে এই পেশায় এসেছেন, এই মহান পেশায় এসেছেন, তো তারা কিভাবে চলবে? তাদের ছেলে মেয়ের শিক্ষা কিভাবে চলবে? তারা অনেকে এই 15 বছরে আমার জানা মতো শত সাংবাদিক ঢাকায় টিকতে না পেরে বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছেন, আর ঢাকায় থাকতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারছেন না, সন্তানের লেখাপড়ার খরচ মেটাতে পারছেন। এই ধরনের একটা পরিস্থিতি। আপনি আরেকটা কথা আমি প্রসঙ্গত বলতে চাই, আপনি যদি এই বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলের আগে যদি চিন্তা করেন, টিসিবির ট্রাক থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য নেওয়ার জন্য সাংবাদিকরা লাইন দিয়েছে। আমি 39 বছর সাংবাদিকতা পেশায় আছি, আমি দেখিনি কখনো যে টিসিবির লাইনের সামনে সাংবাদিকরা একদম ভরা রোদের মধ্যে, প্রখর রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে যে একটুখানি কম মূল্যে পণ্য পাবে। কোন পর্যায়ে সাংবাদিকরা সমস্যায় পড়লে, কতটা দুর্দশাগ্রস্ত হলে তারা টিসিবির ওখানে রোদের মধ্যে গিয়ে লাইন দিয়ে, প্রেস ক্লাবে, আপনি জানেন প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিতে টিসিবির গাড়ি তদবির করে নেওয়া শুরু হয়েছে এই আমলে। তার আগে আপনি এই ধরনের কোনো রেকর্ড পাবেন না। টিসিবিকে জিজ্ঞেস করেন যে কখনো সাংবাদিকদের জন্য টিসিবির পণ্য বরাদ্দ করতে হয়নি। তার মানে কি, এই গোটা সাংবাদিক সমাজকে এমন এক দুর্দশার জায়গায় নিয়ে গেছে যে তারা টিসিবির পণ্যের জন্য লাইন দিতে হচ্ছে। তারা এখন এই কল্যাণ ট্রাস্টের সরকারের এই যে সামান্য সরকারি তহবিল থেকে একটু বরাদ্দ আসে, সেখান থেকে কিছু, আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম হ্যাপেনিং পয়েন্টে। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। জনাব এম আব্দুল্লাহ, আমরা আলোচনা করছিলাম আসলে, যদি আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে জানতে চাই, এবং আমি যতদূর জানি আসলে গত বছর প্রায় 263 জন এবং তার আগের বছর 236 জনকে অনুদানের চেক বা সহায়তা করা হয়েছে। আসলে অনুদানের চেক ছাড়া আর কোনো কার্যক্রম আছে কিনা, বা কিভাবে কল্যাণে কাজ করে থাকেন? ধন্যবাদ। আমি যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপে কিছু তথ্য দেব এবং সাথে কিছু কার্যক্রমের কথা বলবো। প্রথম কথা হচ্ছে, এই কল্যাণ ট্রাস্টটা অফিসিয়ালি প্রতিষ্ঠা হয় 2014 সাল থেকে, যদিও এটার কার্যক্রমটা 2011 সাল থেকে কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে তথ্য মন্ত্রণালয়ের অধীনে শুরু হয়, আর আইন পাশের মাধ্যমে এটার কার্যক্রম শুরু হয় 2014 সাল থেকে। 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত এটি ছিল মূলত পিআইবির একটা দপ্তরের মধ্যে ছোট্ট আকারে কাজ করতো। সেখানে পিআইবির ডিজি এটার অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। এই পর্যন্ত 2023 সাল পর্যন্ত টোটাল 12,500 সংবাদকর্মীর হাতে চেক দেওয়া হয়েছে টোটাল 2023 সাল পর্যন্ত। এই সংবাদকর্মীদের মধ্যে, এর মধ্যে বিতর্কের জায়গা, অনেক বড় একটা বিতর্কের জায়গা আছে। এই সময়ে এই যে 12,500 কারা, এই তালিকাটি আমি সামনে যখন পর্যালোচনা করেছি আমি দায়িত্ব নেওয়ার পরে, এখানে খুব হতাশার অনেক জায়গা। আপনি বেশি দিন তো আসলে দায়িত্ব নেননি, মাত্র 2 মাস। আমি মাত্র 2 মাস, আগামীকাল 2 মাস পূর্ণ হবে। তো আমি এসে যখন এই 12,500 সাংবাদিক এর আগে চেক পেয়েছে, তারা কারা, এটা দেখতে গিয়ে অনেক সময় চোখ কপালে উঠেছে, অনেক সময় হতভম্ব হয়ে গেছি অনেক নাম দেখে, এবং দেখা গেছে যে কিভাবে এখানকার মানে এই অনুদানটাকে মিসইউজ করা হয়েছে, এইসব বিষয় দিয়ে আছে, সেদিকে আমি বিস্তারিত যাওয়ার সময় নাই। এখানে মূলত এই আইনে বলা আছে যে অসচ্ছল, দুর্ঘটনায় আহত
এবং নানানভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিক যারা অসহায় অবস্থায় পড়েন, বিপন্ন অবস্থায় পড়েন, তাদের জন্য এখানে আবেদন করলে পরে সেটা একটা সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে এটা বাছাই এবং কল্যাণ ট্রাস্টের একটি বোর্ড আছে, ওই বোর্ডে উপস্থাপন করা হবে, বোর্ডে পাশ করলে তারপরে তাদেরকে দেওয়া হবে। এছাড়া কার্যক্রমের মধ্যে আইনের মধ্যে আছে যে সাংবাদিকদের সন্তানদেরকে বৃত্তিতে মেধাবী সন্তানদের পড়ালেখার নিশ্চিত করতে তাদেরকে বৃত্তি দেয়া যাবে। এখানে আছে যে বয়স্ক সাংবাদিক যারা অবসরকালীন সময়ে অসহায় অবস্থায় পড়েন, তাদের মাসে প্রবীণ সাংবাদিক, তাদেরকে মাসিক ভাতা দেয়া যাবে। এছাড়াও আরো কার্যক্রমের মধ্যে নানাবিধ, এবং একটা জায়গায় বলা আছে যে যে কোনো সাংবাদিকদের কল্যাণে যে কোনো পদক্ষেপ শেষ কার্যক্রমের শেষ জায়গাটাতে এটা দিয়ে একেবারে এটাকে বিস্তৃত আমি আসার পরে যেটা এই যাবৎকাল 23 সাল পর্যন্ত এটার কার্যক্রম শুধুমাত্র এই আবেদন করা হবে, চেক দেওয়া প্রদান করা হবে, এর মধ্যে ছিল। আমি আজকের পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, আজকের একটি দৈনিকে শেষ পৃষ্ঠায় দেখবেন বিজ্ঞাপন আছে, আমরা সাংবাদিকদের সন্তানদের এখান থেকে বৃত্তি প্রদানের কার্যক্রম আমরা শুরু করেছি। মাননীয় তথ্য উপদেষ্টা তিনি বলেছেন এটাকে বহুমুখী করতে হবে, এই একটা জায়গায় না রেখে, সীমাবদ্ধ না রেখে এই ট্রাস্টটাকে বহুমুখী, সাংবাদিকদের বহুমুখী কল্যাণের জায়গায় তাদের কাজ করতে হবে। সেই হিসেবে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা ওই কল্যাণ অনুদানের জায়গাটা তো ঠিক আছে, আমরা এই অল্প সময়ের মধ্যে মাত্র 1 মাসের মধ্যে 350 সাংবাদিককে এরই মধ্যে আমরা অনুদান বরাদ্দ করেছি, এগুলার বিতরণ কাজ চলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এই বিতরণটা অলরেডি কমপ্লিট হয়েছে, বাকিগুলো এটা প্রক্রিয়াধীন আছে। 350 সাংবাদিকের মধ্যে এটা বিতরণ করা হয়েছে। আর এই যে সাংবাদিকের সন্তানদের বৃত্তির কার্যক্রমটা আগামী 15 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে প্রাথমিকভাবে। যদিও আমাদের এখানে এই খাতে ফান্ডের সমস্যা আছে, তারপরও তথ্য উপদেষ্টার আশ্বাসে আমি সাহস করে এই প্রকল্প নিয়ে নেমেছি। আমি আশা করি যে আমরা সবাই মিলে চেষ্টা করলে এই জায়গাটাতে একটা ভালো কিছু করতে পারবো, কারণ অনেক সাংবাদিকই তার বাচ্চাদের লেখাপড়াটা চালিয়ে নিতে পারে না। নিয়মিত মাসিক বেতন না থাকলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেটা মানে না। শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময়ে যদি ছাত্র বেতনটা নয়, শিক্ষার্থীর বেতনটা না পায়, তারাও টিচারদেরকে বেতন দিতে পারে না। এই কারণে অনেকে বাধ্য হয়ে লেখাপড়া পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে অনেক সাংবাদিকের বাচ্চাকে। তো এই জায়গাটাতে আমরা আমাদের একটা নীতিমালা করেছি, সেই নীতিমালার আওতায় একেবারে 6ষ্ঠ শ্রেণী থেকে একেবারে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, স্নাতকোত্তর পর্যন্ত এই বৃত্তিটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেই আবেদন আহ্বান করেছি। আবেদনগুলো আমি এই এই আলোচনা যারা দেখবেন তাদেরকে অনুরোধ করব, নীতিমালাটা ওয়েবসাইটে আছে, সেখানে ভালোভাবে পড়ে শুনে দেখে শুনে আবেদনটা করবেন, যাতে বাছাইতে আবেদনটা বাদ পড়ে না যায়। পরে এসে অফিসে আপনারা অভিযোগ করলেও অনুযোগ করলেও কিছু করা যাবে না, কারণ আমাদেরকে এটা যেহেতু রাষ্ট্রের অর্থ, আইন নিয়ম কানুন একেবারে পুরোপুরি অনুসরণ করে বাছাই প্রক্রিয়াটা করা হয়। সেই কারণে এই বিষয়টা। আরেকটা যেটা আছে, আমাদের যখন আমরা ঢাকায় চেক বিতরণ করি, তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি প্রধান অতিথি ছিলেন, সেখানে তিনি ঘোষণা করেছেন বয়োবৃদ্ধ প্রবীণ সাংবাদিক যারা সারাটা জীবন এই পেশার জন্য উৎসর্গ করেছেন, কিন্তু শেষ বয়সে এসে ছেলে সন্তানদের পক্ষ থেকে সেভাবে হয়তো সাপোর্ট পান না, ওষুধপত্র অভাবে তারা দুগে মরছেন, তাদের জন্য মাসিক একটা ভাতা, একটা অন্ততপক্ষে শুরু করি আমরা, যে অল্প হলেও যেটা দিয়ে অন্তত ওষুধপত্র তিনি চালিয়ে যেতে পারবেন। তো এরকম একটা নীতিমালার কাজ আমাদের হাত দিয়েছি আমরা, এটা কাজ চলছে। আমরা আশা করছি আগামী বছরের প্রথম প্রান্তিকে বা শুরুর দিকে আমরা এই জায়গাতে এই কাজটি যেমন সাংবাদিকদের কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে টেলিভিশন, প্রিন্ট এবং রেডিও সবার জন্য, এটা সবার জন্য মুক্ত, সবার জন্য। কিন্তু এখানে আইনের মধ্যে 2টা শর্ত আছে, এই শর্তটা অনুসরণ করতে হবে। তিনি যেই সাংবাদিক না বলে, একটা হচ্ছে যে বলা আছে সাংবাদিক ইউনিয়ন এবং সুপারিশ লাগবে, এবং সাংবাদিক ইউনিয়ন যেখানে নাই সেখানে প্রেস ক্লাবের সুপারিশ লাগবে, এবং এই সুপারিশগুলো যাবে ডিসি অফিসে। ডিসির সেখানে ডিসি হচ্ছেন সংশ্লিষ্ট জেলার এই কল্যাণ ট্রাস্টের সভাপতি। একটি বিষয় জানতে চাই, আসলে জুলাইয়ে যারা অভ্যুত্থানে আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন সাংবাদিক, তাদের কল্যাণে বা তাদের এটার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। এই যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলনে যারা আহত হয়েছেন, যেসব সাংবাদিক, সংবাদকর্মী এবং শহীদ হয়েছেন, আমরা এ পর্যন্ত 6 জনের শহীদের নাম পেয়েছি সাংবাদিক হিসেবে। তাদের জন্য আমরা 5 লাখ টাকা করে, জনপ্রতি 5 লাখ টাকা করে প্রাথমিকভাবে, এবং যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য 1 লাখ টাকা করে প্রস্তাব করে আমরা ফান্ডের জন্য দিয়েছি।
আমি আশা করছি এটা খুব প্রক্রিয়াধীন আছে, তথ্য মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ফলো আপ করছেন। আমি আশা করছি খুব সহসা সেটা যদি আসে, আমরা সংশ্লিষ্টদের তালিকা আমাদের সব কিছু আমাদের হাতে আছে, যতটুকু আমরা বরাদ্দ পাই পুরোটা চাওয়া অনুযায়ী হয়তো পাবো না, যতটা পাই আমরা চেষ্টা করব এদেরকেও যাতে এদের যে অবদান এই যে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সেটারও তো একটা আমরা পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি, স্বীকৃতি পাই সাথে এই চেষ্টাটা আমাদের আছে। এই প্রস্তাব অলরেডি এখন প্রধান উপদেষ্টার টেবিলে আছে, আমরা আশা করছি সেটা মঞ্জুর হয়ে আসলে আমরা এটা নিয়ে। জি জনাব এম আব্দুল্লাহ, আপনার সাথে আসলে কথা বলে অনেক ভালো লাগলো, অনেকগুলো বিষয় জানতে পারলাম। আসলে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই চেকের মাধ্যমে আটকে না থাকে, আপনি যেটা বলছিলেন বহুমুখী কল্যাণ, শুধু তাই না, আমরা আইনি সহায়তা যারা মামলায় পড়বে তাদের জন্য একটা আইনি সহায়তা সেলের কথা আমরা ভাবছি, এবং কল্যাণ ট্রাস্টের একটি নিজস্ব ভবনের কথা আলোচনা হচ্ছে, সেটা যদি হয় সেখান থেকে একটা আর্থিক সক্ষমতা তৈরি হবে। হয়তো এই কাজগুলো করার চেষ্টা করছি আর কি, কতটা সফলতা ব্যর্থতা এটা সামগ্রিক অবস্থায় অবশ্যই আলোর মুখ দেখবে আসলে সেই বিষয়গুলো, আশা করি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এই বিষয়টিকে তুলে আনার জন্য এবং আলোচনার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখছিলেন হ্যাপেনিং পয়েন্ট, আমাদের সাথে যুক্ত ছিলেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আজকে এই পর্যন্ত হ্যাপেনিং পয়েন্ট, কাল আবার দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।